ক্লাস 9 চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লব। এই আলোচনায় আছে আজকে তোমাদের সঙ্গে আমি করব, এবং এই চ্যাপ্টার 1-এর ফরাসি বিপ্লব নিয়ে আগের দুটো ক্লাস হয়ে গেছে। তো সেখানে আমরা কি দেখেছি, সেখানে আমরা ফরাসি বিপ্লবের টোটাল কনসেপ্ট ক্লিয়ার ফার্স্ট ক্লাসে করে নিয়েছি, যে ফরাসি বিপ্লবটা কী হয়েছিল, কী হয়েছিল, ফুল কনসেপ্ট ক্লিয়ারটা সেখানে হয়ে গেছে। এবং তারপরে ক্লাসে দেখেছিলাম কি এমন কর ব্যবস্থা ছিল যার জন্য ফরাসি বিপ্লব হতে বাধ্য হয়েছিল। আর আজকে দেখব যে কি এমন সমাজের অবস্থা ছিল, সমাজের পরিকাঠামো কেমন ছিল, যেই পরিকাঠামোর জন্য সমাজের এক স্তরের মানুষ বাধ্য হয়েছিল এই বিপ্লব করতে, এই ফরাসি বিপ্লব করতে। আর যেমনটা তোমরা সকলেই জানো, প্রত্যেকটা ক্লাসে বলেছি এবং আজকেও বলছি, ফরাসি বিপ্লবটা কী হয়েছিল। ফরাসি বিপ্লব সমাজের এক অংশ, তৃতীয় শ্রেণীর মানুষ, তারা হচ্ছে আর্থিক, তাদের উপর এতটাই শোষণ হচ্ছিল এবং রাজা এতটাই স্বৈরাচারী হয়ে গেছিল, তো তারা কি করলো, তারা একত্রিত হলো এবং ফরাসি রাজাকে, এর আগে অবধি রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র থাকলে রাজা থাকে, সেই ফরাসি রাজাকে তোমার হচ্ছে সিংহাসনচ্যুত করলো, সিংহাসন থেকে সরিয়ে দিল এবং বিভিন্ন সরকারি দপ্তরে অ্যাটাক করলো, সেখান থেকে অস্ত্র নিয়ে নিল, যেই সকল বন্দি ছিল সেই সকল কেল্লা, বাস্তিল, দুর্গর মতন দুর্গগুলোকে সব ভেঙে দিল, ভেঙে দিয়ে সেখান থেকে বন্দীদেরকে একত্রিত করলো, করে হচ্ছে রাজাকে গিলোটিনে হত্যা করা হলো এবং রাজতন্ত্রের সমাপ্তি করে এক গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলো এই ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে। তো এটাই হচ্ছে ফরাসি বিপ্লব। এবং এই বিপ্লব হওয়ার পেছনে তৎকালীন সমাজের কি কাঠামো ছিল, কি এমন কাঠামো ছিল তৎকালীন সমাজে, এবং সমাজের কোন মানুষকে কতটা অত্যাচারিত হতে হয়েছিল, সমাজের টোটাল ভাগগুলো কী ছিল যার জন্য এই বিপ্লব হয়েছিল, সেই আলোচনায় আজকে আমি তোমাদের সঙ্গে করব। ঠিক আছে, আজকের ক্লাস কি হবে সেটা নিয়েও আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো তাহলে আর কোনো সমস্যা নেই, এবার চলো ডাইরেক্ট ক্লাসে যাওয়া যাক। এধারও একটা ছবি রয়েছে এবং এধারও একটা ছবি রয়েছে, যেটা তোমাদের সুবিধা সেটা দেখো। তো এইটা দিয়ে আমি তোমাদেরকে বলছি, দেখো সমাজ, তৎকালীন সমাজ তিনটে শ্রেণীতে ভাগ ছিল, তিনটে শ্রেণীতে সমাজ ভাগ ছিল। আর এই শ্রেণীগুলোকে স্টেট বলা হতো, স্টেট নয় এস্টেট, কি স্টেট যাই হোক, ফরাসি ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এস্টেট কি স্টেট যাই হোক। তো তিনটে স্টেট ছিল, বা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তিনটে শ্রেণীতে সমাজ ভাগ ছিল। প্রথম শ্রেণীতে থাকতো হচ্ছে যাজকরা, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীতে থাকতো হচ্ছে অভিজাতরা, এবং তৃতীয় শ্রেণীতে থাকতো হচ্ছে বাকি সকল সম্প্রদায়। এই দুটো শ্রেণী করফরের ক্ষেত্রে বিভিন্নভাবে ছাড় পেয়েছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল। আর এই তৃতীয় শ্রেণী, এরা কোনো কিছু সুযোগ সুবিধা পেত না, এদের থেকে শোষণ করা হতো, এদের থেকে পুরো হচ্ছে মানে কি বলো, পুরো ট্যাক্সটা শোষণ করা হতো। আর একটা আশ্চর্যের বিষয় কি, এই দুটো শ্রেণী 1 নম্বর আর 2 নম্বর, এখানে লিখে দিই আমি হচ্ছে 1 নম্বর 2 নম্বর, এই 1 নম্বর আর 2 নম্বরের কাছে ছিল গোটা সাম্রাজ্যের 95% জমি। কিন্তু এরা ট্যাক্সের ক্ষেত্রে বিভিন্ন ছাড় পেত, কিছু দান পান দিত ট্যাক্সের নামে। তো এদের 95% জমি থাকা সত্ত্বেও এরা কর দিতে হচ্ছে খুব হার্ডলি হয়তো 5% এরকম, যেটা কোনো কিছুই নয়। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যে এত বড় তৃতীয় সম্প্রদায়ের কাছে, তৃতীয় স্টেটের কাছে, মানে 3 নম্বরটা লিখি, ছিল হচ্ছে মাত্র গোটা সম্পত্তির 5 ভাগ। ঠিক আছে, গোটা দেশের সম্পত্তির মাত্র 5 ভাগ ছিল হচ্ছে এদের কাছে, এবং এরা পেমেন্ট করতো 95% ট্যাক্স, অর্থাৎ সম্পূর্ণ শোষণটাই এদের ওপর হতো। এবং এরাই এত শোষণ এদের ওপর হচ্ছিল যে এরা বাধ্য হলো এই বিপ্লব করতে, ফরাসি বিপ্লব ঘটাতে। তো যাই হোক, এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ এই প্রথম স্টেটের মধ্যে কী কী ছিল সেইগুলো হচ্ছে আমরা দেখব, এবং তৃতীয় স্টেটেও দেখব, তৃতীয় স্টেটে কী শোষণ হলো সেটাও হচ্ছে দেখব। ঠিক আছে, প্রথম স্টেটে কি বলা হচ্ছে, যাজকরা ছিল প্রবল প্রতাপশালী, তারা ছিলেন আইনের ঊর্ধ্বে, বিশেষ কিছু রাজনৈতিক ও বিচার বিভাগীয় সুবিধা তারা ভোগ করত। যাজক অর্থাৎ, যাজক হচ্ছে এই প্রথম স্টেটের যারা ছিল তাদেরকে বলা হতো হচ্ছে যাজক। প্রথম স্টেটে যেই সকল মানুষজন ছিল তাদেরকে বলা হতো যাজক। ঠিক আছে, এই যাজকরা ছিল কি, এরা ছিল আইনের ঊর্ধ্বে, অর্থাৎ এদের ওপর কোনো আইনি নিষেধাজ্ঞা হচ্ছে পালিত হতো না, এরা ছিল আইনের ঊর্ধ্বে। আর রাজা, কেউ তো জানো, রাজা বলতে যে রাজা আজ যা ইচ্ছে সেটাই হচ্ছে আইন। তো এরকম প্রথম স্টেটে যারা ছিল তারা হচ্ছে আইনের ঊর্ধ্বে। প্রথম স্টেটে কারা, যাজকরা। এরা কিছু রাজনৈতিক আর বিচার বিভাগীয় ক্ষমতাও ভোগ করে থাকতো। রাজনৈতিক হতে রাজাকে কন্ট্রোল করার কিছু ক্ষমতা, রাজনৈতিক বিভিন্ন ক্ষমতা থাক, যার জন্য যার জেরে তিনি
বিভিন্ন কাজ করে থাকতে পারেন। এবং বিচার বিভাগ, কোনো মানুষের বিচার করার ক্ষেত্রেও এরা বিশেষ ক্ষমতা পেত, বিশেষ সুবিধা ভোগ করত। এরা বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা ভোগ করত। এদের আন্ডারে বহু জমি ছিল, এদের আন্ডারে বহু সরকারি জমি ছিল যেইগুলোর সম্পত্তির মালিকানা তারা ভোগ করত। ঠিক আছে। কন্ট্রোল অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে এই ফরাসি রাজাকে কিছু স্বেচ্ছায় কর দিয়ে থাকতেন। স্বেচ্ছায় কখনো কর হয় না, স্বেচ্ছায় দান হয়। তো এটার যেই করটা দিত সেটার নামও হচ্ছে দান। তো স্বেচ্ছায় এরা কিছু কর দিয়ে থাকতো, কর বলা হচ্ছে, তো তোমরাও করই বলবে। তো স্বেচ্ছায় কখনো কর হয় না, কর তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করা থাকে, এটা প্রত্যেকটা মানুষ, গরিব ও বড়লোক সবাইকে পেমেন্ট করতে হবে। তো তাদের ক্ষেত্রে কোনো কিছু ছিল না সেরকমভাবে। তাদের ক্ষেত্রে কি একটা, তারা স্বেচ্ছায় যতটা ইচ্ছে ততটা হচ্ছে কর রাজাকে দিতে পারবে, এরকম হচ্ছে তাদের একটা অধিকার ছিল। তখন প্রায় 1,20,000 মানুষ যাজক সম্প্রদায়ভুক্ত ছিল। মানে টোটাল জনসংখ্যা যত ছিল তার মধ্যে 1,20,000 মানুষ এরা যাজক সম্প্রদায় মধ্যে অন্তর্ভুক্ত ছিল। যাজকরা আবার হচ্ছে দুটো প্রকার ছিল, ঠিক আছে, দু প্রকার যাজক ছিল। এক হচ্ছে উচ্চ যাজক এবং দ্বিতীয় হচ্ছে নিম্ন যাজক। উচ্চ যাজকরা আমোদ প্রমোদ বিলাসিতায় দিন কাটাতো, বিভিন্ন মজা ফজা করে হচ্ছে যা খুশি তাই করে, খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে, এর ওপর অত্যাচার করে, রাজনৈতিক ক্ষমতা ভোগ করে, নানান লোকের ওপর বিচার করে, এ তুমি ভুল তুমি ঠিক, এরকমভাবে হচ্ছে এরা বিলাসবহুল জীবনযাপন করতো, বিলাসবহুলভাবে জীবনযাপন করতো। কারা? উচ্চ যাজকরা। দেখো এখানে লেখা রয়েছে, উচ্চ যাজকরা বিলাসবহুলভাবে জীবনযাপন করতো। এবং নিম্ন যাজকরা কি করতো? সাধারণভাবে জীবনযাপন করতো। এদের জীবন অতটা বিলাসবহুল ছিল না, এরা সাদামাটাভাবেই থাকতো। এবার ব্যাপার হচ্ছে উচ্চ যাজকের মধ্যে কারা থাকতো? বিশপ নামটা শুনেছে, এবং ফরাসি বিপ্লবের ইতিহাস পড়তে গেলে বিশপটা, ইউরোপের ইতিহাস পড়তে গেলে বিশপ নামটা আমরা বারবার পাবো। তো এই বিশপরা ছিল হচ্ছে উচ্চ যাজক, ঠিক আছে, বিশপরা হচ্ছে উচ্চ যাজক। তাহলে বিশপরা যখন উচ্চ যাজক, তাহলে নিম্ন যাজক কারা? নিম্ন যাজক হচ্ছে গ্রামের পাদ্রী এবং স্থানীয় যাজকরা। পাদ্রী হচ্ছে তোমাদের আশেপাশে যদি কারোর চার্চ ফার্চ থাকে, তো চার্চে যারা থাকে তাদেরকে পাদ্রী বলে। তো টোটাল তাদের ডিটেলস ব্যাখ্যাটা তো আমি জানি না, কারণ হচ্ছে আমি চার্চের সঙ্গে যুক্ত নয়। যদি কেউ যুক্ত হয়ে থাকো তো তারা হচ্ছে ভালো বলতে পারবে। যদি কেউ থাকো এরকম ক্লাস করছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চার্চে যে যিনি থাকেন তাকেই তো পাদ্রী বলা হয়। তো গ্রামের পাদ্রী হচ্ছে, গ্রামে থাকতে হচ্ছে এই পাদ্রী, এবং স্থানীয় যাজকরা এরা হচ্ছে নিম্ন যাজক রূপে গণিত হতো, এবং এরা সাদামাটাভাবেই জীবনযাপন করতো। তাহলে প্রথম স্টেটটা হচ্ছে আমরা দেখে নিলাম, যারা কি ছিল যাজক, এরা হচ্ছে বিশেষ, এরা ছিল আইনের ঊর্ধ্বে, এরা বিশেষ রাজনৈতিক এবং বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ করত। আর কি, কন্ট্রোল অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে রাজাকে কিছু স্বেচ্ছায় এরা কর দিত, না দিলেও হতো, দিতে পারো স্বেচ্ছায়, দিতে পারো তুমি নাও দিতে পারো, এরকম ব্যাপার ছিল। আর উচ্চ যাজকরা হচ্ছে বিলাসবহুলভাবে জীবনযাপন করতো, যার মধ্যে ছিল হচ্ছে বিশপ, উচ্চ যাজকের মধ্যে থাকে বিশপ, এবং নিম্ন যাজকরা সাদামাটাভাবে জীবনযাপন করতো। নিম্ন যাজকের মধ্যে কারা? গ্রামীণ পাদ্রী এবং স্থানীয় যাজকেরা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা তাহলে প্রথম স্টেটের কথা সব কিছু জেনে নিলাম। এবার আসে হচ্ছে দ্বিতীয় স্টেট, অর্থাৎ সেকেন্ড স্টেট, অথবা বলতে গেলে বলে যে দ্বিতীয় সম্প্রদায়। দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে অভিজাতরা দুরকম ছিল। এক হচ্ছে কিছু মানুষ ছিল হচ্ছে জন্মগত অভিজাত, আর কিছু মানুষ কর্মসূত্রে অভিজাত বা পোশাকি অভিজাত, যাদের ড্রেসের উপর নির্ভর করবে সে অভিজাত কিনা। তো এটাই দ্বিতীয় স্টেটে কারা? অভিজাতরা। এই অভিজাতরা দুটো ভাগ ছিল, এক হচ্ছে জন্মসূত্রে আর একটা হচ্ছে কর্মসূত্রে। কর্মসূত্রে যারা ছিল তাদেরকে পোশাকি অভিজাতীয় বলা হতো। অভিজাতরা ছিল সমাজের সব থেকে প্রভাবশালী, কারণ কি বিভিন্ন উচ্চ পদ এদের আন্ডারে ছিল। এই অভিজাতরাই বিভিন্ন উচ্চ পদে থাকতো, যেমন হচ্ছে মন্ত্রী বলো, কিংবা হচ্ছে প্রশাসনিক আইন বিভাগের হেড, কিংবা হচ্ছে রাষ্ট্রদূত বলতে IFS অফিসার, যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে এখন দেখতে যাই। তো সেরকম হচ্ছে এরা হচ্ছে উচ্চ পদে, মানে রাজার আন্ডারে যেই সকল উচ্চ পদগুলো ছিল তারাই হচ্ছে, এই অভিজাতরাই হচ্ছে এই উচ্চ পদগুলোতে ছিল, ঠিক আছে। অর্থাৎ উচ্চ পদে যখন থাকবে এদের হচ্ছে প্রভাবশালী অংশ, সমাজের সব থেকে প্রভাবশালী অংশ উঁচু পদে রয়েছে। এখন যদি আমরা দেখি যে
ডিএম, এডিএম, তোমার হচ্ছে মন্ত্রী, এরা সব থেকে বেশি প্রভাবশালী, এদের প্রভাব অনেক বেশি। তো সেরকমই এখানেও কি, এরা হচ্ছে রাজার আন্ডারে ডাইরেক্ট সব থেকে বেশি প্রভাবশালী, কারণ কি এরা রাষ্ট্রের সব থেকে উঁচু পদে রয়েছে। কারা? এই অভিজাতরা, তাই জন্য এরা সব থেকে বেশি প্রভাবশালী। প্রশাসন ও বিচার বিভাগে উচ্চ পদগুলি এদের অধীনে ছিল। বললাম তোমাদেরকে, তাদের মোট জনসংখ্যার প্রায় 3,50,000 তারা ছিল হচ্ছে মোট জনসংখ্যার প্রায় 3,50,000। আমি লিখেছি, আমি আবার ভুল পড়ছি। তো মোট জনসংখ্যা ফ্রান্সের তখন যে টোটাল জনসংখ্যা ছিল তার মধ্যে 3,50,000 এই অভিজাত ছিল। ঠিক আছে, মোট জনসংখ্যা 3,50,000 এই অভিজাতরা ছিল। আর টোটাল জনসংখ্যার 1.3 ভাগ। টোটাল পপুলেশন এরমভাবে তোমাদের গ্রাফ করে পপুলেশন করতে হয়। টোটাল পপুলেশনের যদি 100% হয়, এরা হচ্ছে কত? 1.3। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তাহলে যাজকরা দুটো সম্প্রদায় ছিল, একটা হচ্ছে জন্মসূত্রে যাজক, আর দ্বিতীয় হচ্ছে পোশাকি বা কর্মসূত্রে অভিজাত। জন্মসূত্রে অভিজাত বা পোশাকি বা কর্মসূত্রে অভিজাত। তো জন্মসূত্রে অভিজাতদের মধ্যে কোন কোন পোস্টগুলো ছিল? এক হচ্ছে রাজার মন্ত্রী, সভাসদ, সেনাপতি, প্রাদেশিক শাসনকর্তা এবং রাজদূত। এরা রাজদূত বলতে রাজদূত গাড়ি নয় যে বুট 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 করে আওয়াজ হয়, সেই রাজদূত নয়। রাজদূত হচ্ছে দেশের খবর যে বাইরে নিয়ে যায়, রাষ্ট্রদূত যাকে বলা হয় তাকেই হচ্ছে রাজদূত বলা হচ্ছে। এই যেমন যদি বলে যে ইন্ডিয়ার IFS অফিসার, এরা এক প্রকার হচ্ছে রাজদূত ভারতে। তো এরকমই এরা ছিল হচ্ছে জন্মসূত্রে অভিজাত, অর্থাৎ এর ছেলেই পরবর্তী সময় অভিজাত হবে, তার ছেলেই পরবর্তী সময় অভিজাত হবে, এটাই হচ্ছে জন্মসূত্রে। আর কর্মসূত্রে বা পোশাকি অভিজাত এরা কারা ছিল? এরা হচ্ছে প্রশাসন ও আইন বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীরা। প্রশাসন এবং আইন বিভাগের উচ্চপদস্থ কর্মচারীরা পোশাকি অভিজাত বলা হচ্ছে কেন? এখানে এক্ষেত্রে কর্মসূত্রে যারা অভিজাত, এরা টাকার বিনিময়ে হচ্ছে নিজেদের পদ কিনতে পারতো। এক হচ্ছে জন্মসূত্রে, দ্বিতীয় হচ্ছে টাকার বিনিময়ে। এই কর্মসূত্র অভিজাতরা টাকার বিনিময়ে হচ্ছে পদ কিনতে পারতো, অর্থাৎ যোগ্যতার কোনো হচ্ছে দাম নেই, কোনো একটা যোগ্য মানুষকে হচ্ছে বসানো হচ্ছে না। এটা হচ্ছে একটা বড় কারণ। যখন যোগ্য মানুষ যোগ্য জায়গায় যাবে না, এখানে যদি সবকটা যদি যোগ্য মানুষ নিজেদের যোগ্যতার ভিত্তিতে যদি এই সমাজে থাকতো, সমাজে বিভিন্ন পোস্ট দেওয়া হতো, তাহলে এই বিদ্রোহ হতো না এবং ফ্রান্স খুব ভালোভাবে চলতো। কিন্তু যোগ্যতার বিচারে, এক হচ্ছে টাকার বিচারে, দ্বিতীয় হচ্ছে জন্মসূত্রে এদেরকে পোস্ট দেওয়া হচ্ছে। তাই জন্য অযোগ্য ব্যক্তিরা হচ্ছে বিভিন্ন স্থানে বসছে, আর তার জন্যই হচ্ছে বিদ্রোহ হচ্ছে। ঠিক আছে, একটা স্কুলে যদি যে কোনোদিনও স্কুলে যায়নি, কোনোদিনও পড়াশোনা করেনি, কিছু লিখতে পারে না, তাকে যদি টিচার বানিয়ে দেওয়া হয়, তাহলে কেরাম হবে? কিংবা হচ্ছে আমাদের দেশে একজন আর্মিতে হচ্ছে এমন একজনকে বসানো হলো যে হচ্ছে মানে হচ্ছে যুদ্ধ, একজন আর্মিকে বর্ডারে এমন একজনকে পাঠানো হলো যে কোনোদিনও বন্দুক হাতে ধরেনি, তো সে আমাদের দেশ কী করে রক্ষা করবে? তো এরকমই ব্যাপার। এই যাদেরকে বসানো হচ্ছে জন্মসূত্রে বা কর্মসূত্রে, এটা জন্মসূত্রে। এর বাবা হয়তো একজন ভালো মন্ত্রী ছিল, কিন্তু তার ছেলে কী করে একজন ভালো মন্ত্রী হবে কোনো গ্যারেন্টি নেই। তাকে হচ্ছে যোগ্য হলে তবে হচ্ছে তিনি ভালোভাবে দেশ চালাতে পারবে। আবার হচ্ছে কর্মসূত্রে কি, পয়সার বিনিময় এদেরকে বিভিন্ন বিভাগের উচ্চ পদ দিয়ে দেওয়া হচ্ছে। তো তাহলে কি পয়সার বিনিময়, তার যোগ্যতা আছে কি না সেটা দেখা হচ্ছে না, পয়সার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। তিনি যখন সেখানে বসছে, তিনি ভাবছেন যে আবার কীভাবে অন্যদের থেকে শোষণ করা হবে, তো দুর্নীতি তিনি করবেন, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এরা হচ্ছে পোশাকি অভিজাত, অর্থাৎ পোশাকি কারণ কি, ড্রেস। কর্মসূত্রে তারা ড্রেস পরতো, তারা সেই ড্রেস থেকে বোঝা যেত যে এরা অভিজাত, তো তাই হচ্ছে এদেরকে পোশাকি অভিজাত বলা হচ্ছে। তো দ্বিতীয় স্টেটের ব্যাপারটা হচ্ছে আমরা দেখে নিলাম। এবার দেখব হচ্ছে আমরা তৃতীয় স্টেটে। তৃতীয় স্টেটে হচ্ছে সমাজের সব থেকে বেশি মানুষ ছিল। এই তৃতীয় স্টেটেই হচ্ছে সমাজের সব থেকে বেশি মানুষ ছিল। এখানে কারা কারা ছিল? এখানে ছিল হচ্ছে বুর্জুয়া, এখানে ছিল হচ্ছে কৃষকরা, এখানে ছিল শ্রমিক বা স্যাকুয়েত। অর্থাৎ স্যাকুয়েত হচ্ছে ফরাসি একটা ওয়ার্ড। স্যাকুয়েত কথার অর্থ হলো শ্রমিক। তো তৃতীয় স্টেটের মধ্যে কারা কারা ছিল? বুর্জুয়া ছিল, কৃষক ছিল এবং শ্রমিকরা ছিল, যাদেরকে বলা হতো স্যাকুয়েত। স্যাকুয়েত একটা ফরাসি ওয়ার্ড।
ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে তৃতীয় স্টেটের মানুষ সম্পর্কে? মোট জনসংখ্যার 97%-এরও বেশি ফরাসি অধিবাসীদের নিয়ে গড়ে উঠেছিল এই তৃতীয় সম্প্রদায়। এদের মধ্যে কারা কারা ছিল সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। মোট জনসংখ্যা টোটাল পপুলেশন যদি 100% হয়, তার মধ্যে 97% হচ্ছে তৃতীয় স্টেট। আর এখানে হচ্ছে যাজক। যাজকরা সামান্য ছিল, তারপরে অভিজাতরা ছিল, তাদের সংখ্যা আরও বেশি ছিল, আর বাকিটাই ছিল হচ্ছে তৃতীয় সম্প্রদায়। তৃতীয় স্টেটের মধ্যে কারা কারা ছিল? ছিল বর্জুয়া, ছিল কৃষক, ছিল শ্রমিক। শ্রমিকেদের মধ্যে কারা কারা ছিল? শ্রমিকেদের মধ্যে হচ্ছে, শ্রমিক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দিনমজুর, ছিল মালি, ছিল হচ্ছে কমিশনের এজেন্ট প্রভৃতি। অর্থাৎ একদম লেবার শ্রেণীকে বলা হচ্ছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী হচ্ছে, শ্রমিক মানেই হচ্ছে লেবার, দিনমজুর মানে হচ্ছে লেবার। তো এইগুলোকে একটুখানি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, কারণ কি ওই বাংলা ওয়ার্ড হয়তো অনেকের মাথায় ঢুকতে অসুবিধা হবে, তো এইগুলো বললে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দিনমজুর, আবারও বলেছি, দিনমজুর বলতে একদিন কাজ করলো, তার বিনিময়ে তাকে কিছু পেমেন্ট করা হলো, ঠিক আছে, কাজ করছে, টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো পার্মানেন্ট চাকরি নেই, তাদেরকেই দিনমজুর বলা হচ্ছে। মালিরাও এক প্রকার দিনমজুর, কোন দিন ছাড়িয়ে দেবে, কোন দিন কাজ করবে, কোনো পার্মানেন্ট চাকরি নয়, তো এই হচ্ছে তাদেরকে দিনমজুর বলা হচ্ছে। কৃষক, বুর্জোয়ারা ছিল হচ্ছে তিন ধরনের বুর্জোয়া ছিল: উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া এবং নিম্ন বুর্জোয়া। এদের কাছে টাকা তো অনেক ছিল, টাকা সমাজের হচ্ছে কী বেশ বলবো, সমাজের দ্রব্যমূল্যের বিভিন্ন দাম বাড়া কমার সঙ্গে এদের অর্থ আমদানি রপ্তানি বাড়তো কমতো, কিন্তু এদের কাছে টাকা অনেক ছিল। এদের মধ্যে কারা ছিল? এদের মধ্যে ছিল উচ্চ বুর্জোয়ার মধ্যে ছিল হচ্ছে জাহাজ এবং ব্যাংক মালিক, অর্থাৎ যারা জাহাজ নির্মাণ করে, যারা হচ্ছে ব্যাংক তৈরি করে, সেই সকল মালিকেরা উচ্চ বুর্জোয়ার মধ্যে পড়তো। মধ্য বুর্জোয়ার মধ্যে আইনজীবী বলতে লয়ার, তারপর হচ্ছে শিল্পী, চিকিৎসক, শিক্ষক, এরা হচ্ছে এই দ্বিতীয় বুর্জোয়ার মধ্যে পড়তো, দ্বিতীয় শ্রেণীর বুর্জোয়ার মধ্যে। এবং তৃতীয় শ্রেণীর বুর্জোয়ার মধ্যে পড়তো হচ্ছে দোকানদার, কারিগর, এরা সব হচ্ছে তৃতীয় শ্রেণীর বুর্জোয়াদের মধ্যে পড়তো। এদের কাছে টাকা পয়সা ছিল, কিন্তু এদের কোনো সমাজে মর্যাদা ছিল না। একজন শিক্ষকেরও সমাজে মর্যাদা ছিল না, আইনজীবীরও ছিল না, যারা হচ্ছে ব্যাংকের মালিক, জাহাজ নির্মাণ করছে, তাদেরও কেউ মর্যাদা দেওয়া হচ্ছে না। তো এদের কাছে টাকা অনেক ছিল, মর্যাদা ছিল না। কাদের কাছে? বুর্জোয়াদের কাছে, ঠিক আছে। তো এখানে বুর্জোয়াবাদে এবার এদিকে আবার আসা যাক। 2.5 কোটি জনসংখ্যার মধ্যে 2,40,00,000 মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ 2.5-এর মধ্যে 2.4ই হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, বাকি সবেরা হচ্ছে আদার্স। কিন্তু এই তৃতীয় সম্প্রদায় এত মানুষ হলেও সম্পত্তি, টোটাল জনসংখ্যার আর সম্পত্তি, টাকা পয়সা এদের কারো হাতে দেওয়া হচ্ছে না। বেশি 95% সম্পদ কারা নিয়ে রেখে দিচ্ছে? এই দুটো শ্রেণী, এই দুটো সামান্য কিছু সংখ্যক মানুষ তোমার হচ্ছে অত্যাধিক টাকা নিয়ে রেখে দিচ্ছে। বুর্জোয়া শ্রেণী দ্রব্যমূল্যের দাম কমা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে তাদের আয় কমতো বাড়তো, তাদের বহু অর্থ থাকলেও সমাজে কোনো মর্যাদা ছিল না। এদের কাছে বুর্জোয়া শ্রেণী প্রচুর অর্থ থাকলেও এদের কাছে কোনো সামাজিক মর্যাদা ছিল না। অষ্টাদশ শতকে ফ্রান্স ছিল আসলে একটি কৃষি নির্ভর দেশ। শিল্প তখন হচ্ছে, কিন্তু খুব ম্যাসিভ আকারে হয়নি। তখন হচ্ছে কৃষি নির্ভর, কৃষির ওপরেই গোটা বিশ্ব যদি দেখতে যাই যে কৃষির ওপরেই বেশিটা নির্ভরশীল ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, যত দিন যাবে, বিভিন্ন শিল্প আরও আসবে, টেকনোলজি বাড়বে, কিন্তু যত পুরনো দিকে যাবে তত দেখবে যে কৃষি নির্ভরই হচ্ছে বেশি ছিল, ঠিক আছে। তো তাই ফ্রান্স অষ্টাদশ শতকে কৃষি নির্ভরই দেশ ছিল। মোট জনসংখ্যার 80% বেশি ছিল হচ্ছে কৃষক, এবং কৃষকদের 5% ছিল হচ্ছে ভূমিদাস। এই 80 মধ্যে 5% ছিল হচ্ছে ভূমিদাস, ঠিক আছে। এবার দেখো কৃষকেদের মধ্যে কি কি ভাগ ছিল। কিছু কৃষক ছিল হচ্ছে স্বাধীন কৃষক, যাদের হচ্ছে কারো আন্ডারে নয়, নিজের জমি রয়েছে, নিজেরাই চাষবাস করছে। কিছু হচ্ছে খাজনা কৃষক, চাষ করার বিনিময়ে খাজনা দিচ্ছে। কিছু ছিল হচ্ছে ভাগ চাষি, অর্থাৎ হচ্ছে একটা ভাগের বিনিময়, যে অন্য জমি তারা হচ্ছে ভাগের বিনিময়, যে একটা যা হবে তার হচ্ছে হাফ কিংবা হচ্ছে 1/3 মালিককে দেবে, 3 ভাগের 1 ভাগ নিজে নেবে, আর বাকি 3 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে মালিককে দেবে। তো এরকম হচ্ছে তাদেরকে ভাগ চাষি বলা হচ্ছে। কিছু হচ্ছে প্রান্তিক স্বাধীন কৃষক ছিল, এবং বাকিরা ছিল হচ্ছে ভূমিদাস। তো এইভাবে হচ্ছে ছিল। তারপরে হচ্ছে আরেকটা ভাগ কি কৃষক, আরেকটা কি ছিল? শ্রমিক।
তৃতীয় স্টেটে আরেকটা ভাগ হচ্ছে শ্রমিক বা স্যাকওয়েদ। এদের মধ্যে ছিল হচ্ছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, মালি, এজেন্ট প্রভৃতিরা। শ্রমজীবী মানুষরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল। এদের বেশিরভাগ শহরে বাস করত। শ্রমিক, কৃষকরা গ্রামে থাকছে আর শ্রমিকরা শহরে যাচ্ছে, ঠিক আছে। এদের ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো, কিন্তু সেই তুলনায় এদেরকে সঠিক বেতন কেউ দিত না, মানে খুব সামান্য একটা বেতন দিত। যেই বেতন দিত, তাদের বেতন যা দিত তার 75% রুটি কিনতে চলে যেত, পাউরুটি কিনতে তাদের 75% চলে যেত। তাহলে কি পরিমাণ বেতন দিচ্ছে তোমরা খুব ভালোভাবে আন্দাজ করতে পারছো। যদি যা টাকা দিচ্ছে তার 75% হচ্ছে পাউরুটি কিনতে চলে যাচ্ছে, তাহলে খাবে কি? তো তার মানে কতটা বেতন দিচ্ছে একটুখানি আন্দাজ করে নাও। তাহলে একটা পাউরুটির দাম কত, তাহলে তার বেতনটা কত হতে পারে। এদেরকে কী করতে হতো? শুটকি মাছ, সাদা পনির, হেনরি মাছ, হেরিং মাছ এইসব কিনে হচ্ছে খেয়ে দিন কাটাতে হতো। নাহলে কি বাঁচার জন্য কিছু তো খাবারের প্রয়োজন, তো এদের হচ্ছে এইসব কিনে হচ্ছে দিন কাটাতে হতো। এবং এমন পরিস্থিতি ছিল, এই শ্রমিক মানে বা স্যাকওয়েদ, এদের এমন পরিস্থিতি ছিল যে এদের শুধু এই খাবারটাই যা ছিল, এদের পোশাক কেনার মতন কিংবা হচ্ছে বাসস্থান, তোমার হচ্ছে থাকার মতন জায়গা, এগুলো হচ্ছে তৈরি করা খুব কষ্টের ছিল। খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, খাদ্যটা যা হোক করে খুব কষ্টে তারা হচ্ছে জোগাড় করছে, কিন্তু বস্ত্র, বাসস্থান তাদের হচ্ছে মানে জোগাড় করা খুবই কষ্টের ব্যাপার ছিল। বস্ত্র খুবই দরকার, বস্ত্র ছাড়া একটা মানুষ কি বুঝতে পারছো, সেই বস্ত্র জোগাড় করার মতন ক্ষমতাও তাদের ছিল না। আর বাসস্থানের কথা তো তারা ভাবতেই পারতো না। তাদেরকে জীবনযাপনের জন্য বেশিরভাগ সময় ভিক্ষা করতে হতো। অর্থাৎ যে এদের প্রাপ্য অনুযায়ী এরা কোনো কিছুই পাচ্ছে না, এইটুকুনি আমরা দেখে বুঝতে পারছি। এই তৃতীয় সম্প্রদায় এদের প্রাপ্য অনুযায়ী কিছু পাচ্ছে না। সমাজে বুর্জুয়া শ্রেণী পাচ্ছে না মর্যাদা, কৃষকরা হচ্ছে যা ইনকাম করছে তার থেকে বেশি দিয়ে দিতে হচ্ছে ট্যাক্স, শ্রমিকদের তো রুটিটা কেনার অবধি পয়সা থাকছে না, ভিক্ষা করে হচ্ছে তাদের কাটাতে হচ্ছে। কিন্তু কী হবে, এই অত্যাচার এবং এদের ওপরে এই দুই শ্রেণী অত্যাচার করতো, রাজার অত্যাচার তো রয়েছে। যাজক অভিজাতরাও করতো এদের ওপর থেকে বিভিন্ন শোষণ, এবং রাজা তো করতোই, রাজার ইচ্ছেকেই আইন মনে করা হতো। আর এই তৃতীয় সম্প্রদায় শোষণ যখন শোষিত হতে 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 এক সময় দার্শনিকরা নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন সমাজের মানুষরা নেতৃত্ব দিচ্ছে, নেতারা আসছে এবং রাজাকে উৎখাত করে দিচ্ছে। কিভাবে উৎখাত করছে তার তো ইন্ট্রোডাকশন ক্লাসেই তোমাদেরকে বললাম, এবং আজকেও কিছুটা বললাম যে এইভাবে রাজাকে হচ্ছে গিলোটিনে হত্যা করে দেওয়া হচ্ছে। হত্যা করে কি এই রাজতন্ত্রকে সমাপ্ত করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে। তো এই ছিল হচ্ছে তৎকালীন সময় সমাজের কাঠামো, এবং এই কাঠামোয় এই মানুষদের অত্যাচারিত হতে হতে এই মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, এরকম সমাজ ব্যবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কতটা অত্যাচার হতে হচ্ছে। যখন তাদের পিঠ দেয়ালে থেকে যায় তখন তারা বিদ্রোহ করে এবং ফরাসি বিপ্লব হয়, যেই বিদ্রোহের নাম ফরাসি বিপ্লব। কবে হচ্ছে? 1789-এ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা দেখব যে রাজাকে বলা হতো রাজা দৈবিক ক্ষমতা আছে, অর্থাৎ হচ্ছে রাজাই ভগবান। তো সেই ব্যাপারটা নিয়ে এবার একটুখানি তোমাদের আলোচনা করে নেওয়া যাক। রাজার সাথে যে ভগবানের ডাইরেক্ট কানেকশান রয়েছে সেটা প্রমাণের জন্য রাজা বিভিন্ন টেকনিক ইউজ করেছিল। এবং এটা কেন হয়েছিল, রাজা কেন চাইছে, যে কেন বোঝাতে চাইছে যে ভগবানের সঙ্গে তার ডাইরেক্ট সম্পর্ক আছে, তো সেটার পেছনেও একটা রহস্য বা সেটার পেছনে একটা ইতিহাস রয়েছে। তো সেটা কি? দেখো, মধ্যযুগে পোপ খ্রিস্টীয় দেশগুলির ওপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠার উদ্যোগী হয়। এর বিরোধিতায় রাজা স্বর্গীয় তত্ত্ব প্রচার করতে শুরু করেন এবং 1800 শতক পর্যন্ত বিভিন্ন দেশে এই আদর্শ প্রভাবিত হয়েছিল। বোঝা গেল? না যাওয়াটা স্বাভাবিক। মধ্যযুগে যখন চলছিল তখন কি হচ্ছে, এই মধ্যযুগের টাইমে পোপ হচ্ছে খ্রিস্টীয় ধর্মগুরু, মানে হচ্ছে খ্রিস্টানদের ধর্মগুরুকে পোপ বলা হয়। ইউরোপের ইতিহাস তো সেখানে খ্রিস্টানিরা থাকবে, সেখানে হচ্ছে তো ভারতীয় পণ্ডিত তো যাবে না। তো যাই হোক, পোপরা কি চাইছিল, পোপরা সেই টাইমে চাইছিল যে পোপরাই সকল ক্ষমতার অধিকারী হয়ে যাবে এবং তার আন্ডারে রাজা থাকবে, পোপের আন্ডারে রাজা থাকবে। কিন্তু রাজা তো এই ব্যাপারটা মেনে নিতে পারতো না। তো পোপ এই সকল ক্ষমতা নিজের আন্ডারে আনার জন্য পোপ এইটা প্রতিষ্ঠা করতে চাইছিল যে আমরাই সকল ক্ষমতার অধিকারী, আমরাই
দেশ চালাবো, আমার আন্ডারে রাজা থাকবে, রাজাকে চলতে হবে হচ্ছে আমার কথা অনুযায়ী। এর জন্য পোপরা এরকম ক্ষমতা পেয়েও গেছিল, পেয়ে গিয়ে হচ্ছে রাজাদেরকে নিজের ইচ্ছে মতন চালাতো, সব কিছু করতো। এটা হচ্ছে তখনকার ইতিহাসটা পড়লে দেখা যাবে, যেটা তোমাদের সিলেবাসে এখন নেই, তো সেই নিয়ে হচ্ছে বেশি ওখানে ডিটেলসে ঢুকবো না। তো রাজা পোপরা হচ্ছে এরকমভাবে দেশ চালাতে শুরু করেছিল। তখন রাজা দেখলো যে এ তো বড় মুশকিল, আমি কি করব, তাহলে আমাকে তো কেউ মানবেই না, সব হচ্ছে পোপের কাছে যাবে, সব ক্ষমতা পোপের আন্ডারে চলে যাবে। তো রাজা তখন কি করলো, যে ক্ষমতা নিজের কাছে আনার জন্য রাজা তখন প্রচার করতে শুরু করে দিল যে তাকে তিনি ভগবানের আদেশ অনুযায়ী রাজা হয়েছে, এবং তিনি যা যা অ্যাক্টিভিটি করছে, তিনি যা যা কাজ করছে, সেইগুলো হচ্ছে ভগবান তাকে করাচ্ছে, তিনি নিজের ইচ্ছায় কিছু করছে না। হ্যাঁ, সেটা আলাদা, তিনি নিজের ইচ্ছে মজা করছে, কিন্তু সেটা কি আর বলবে যে আমি মজা করছি, আমি তো বিলাসবহুল হয়ে যাচ্ছি, কিন্তু সেটা তো না। সেটা বললে কি আর লোকে কি তার কথা শুনবে? সে বলছে যে যেহেতু এই পোপ বলছিল যে তার আন্ডারে সব কিছু রেখে দিতে হবে, কিন্তু জনগণকে ডাইভার্ট করার জন্য, যদি কি ডাইভার্ট করার জন্য কে ধর্মগুরু ভগবান তাকে বলছে যে ভগবান তাকে হচ্ছে সিলেক্ট করেছে সেই সব কাজ করার জন্য। তো এইটা প্রচার করে সকল জনগণের সিম্পাথি নিয়ে নিচ্ছে। জনগণের যদি সিম্পাথি না হয়, জনগণ তখনই বিদ্রোহ করে দেবে, সেটা হচ্ছে রাজা খুব ভালোভাবে বুঝতো। তো সেই জন্যই স্বর্গীয় তত্ত্ব ধারণা রাজাও প্রকাশ করছে। এই ধারণা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তিনি তার ইচ্ছেতে কিছু করছেন না, তিনি একজন মানুষকে শাস্তি দিচ্ছেন, কিন্তু ভগবান তাকে দেওয়াচ্ছে, তিনি তাই শাস্তি দিচ্ছেন, তিনি ভগবানের ডাইরেক্ট প্রতিনিধি। তো এই তত্ত্ব হচ্ছে তখন থেকে প্রচারিত হলো, এবং 18 শতক পর্যন্ত বিভিন্ন দেশকে এই তথ্য প্রভাবিত করেছিল, ফ্রান্সকেও প্রভাবিত করছে। 18 শতক পর্যন্ত কেন? কারণ হচ্ছে তারপরে দেখছি যে আমরা এই 1789-এ ফরাসি বিপ্লব হয়ে যাচ্ছে। ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে কি রাজার অধিকারকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। এই যে রাজা সকল দেবত্ব ক্ষমতার অধিকারী, দৈবত্ব ক্ষমতার অধিকারী, রাজাই সব কিছু, এই ধারণাটাকে ছিঁড়ে রাজাকেই হচ্ছে হত্যা করে ফেলে দেওয়া হচ্ছে। এরপরে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। তাই জন্য কি এই ধারণা কবে অবধি, এই ফরাসি বিপ্লবের আগে অবধি গোটা দেশকে, গোটা ইউরোপকে প্রভাবিত করেছিল, অর্থাৎ এই অষ্টাদশ শতক অবধি এইটা প্রভাবিত করেছিল, দিয়ে তারপরে এই ধারণা বিলুপ্ত হয়ে গেল। ঠিক আছে। ফ্রান্সের রাজা বলতেন তিনি স্বর্গীয় অধিকার নীতি মেনে শাসন কার্য পরিচালনা করছে, অর্থাৎ স্বর্গীয় অধিকার, ভাবো স্বর্গের যে অধিকার রয়েছে সেই অধিকার মেনে তিনি শাসন কার্য চালাচ্ছেন, নিজের ইচ্ছে তিনি চালাচ্ছেন না। হ্যাঁ, তুমি মজা করছে সব কিছু ঠিক আছে, নিজের ইচ্ছা তিনি করছেন, এটা তাকে ডাইরেক্ট ভগবান বলছে তাই তিনি করছে। তো এরকম একটা ব্যাপার, আসলে কিছুই না, এটা জনগণকে কি বলে ভুল বোঝাবে, জনগণকে ম্যানিপুলেট করছে। ভগবানকে সবাই মানে, তো ভগবানের নামে তিনি হচ্ছে মজা করছেন, ভগবানের নামে নাম নিয়ে তিনি হচ্ছে নিজে সব কিছু উপভোগ করছেন। এটাই রাজা বলতো তার কাজের জন্য সে কেবল ঈশ্বরের কাছেই দায়ী। ফরাসি রাজা নিজেদের দেবতার প্রতিনিধি বলে প্রচার করতেন। এটাই যদি হতো, মানে সত্যি, এটা অনেকের মনে হতে পারে সত্যি হয়তো ভগবান তাকে রাজাকে পাঠিয়েছিল, রাজা তাই জন্য আপনি ভুল বলছেন আমাকে, আপনি তো ভুল বলছেন, আপনি জানেন না, এরকম কী কর হতে। তো যদি রাজা সত্যি তিনি ভগবানের যদি ডাইরেক্ট প্রতিনিধি হতো, রাজাকে গিলোটিনে গলা কেটে দেওয়া হলো, তখন কি তাহলে ভগবান এসে তাকে বাঁচাত না? তো এগুলো হচ্ছে ভুল কথা, মিথ্যে প্রচার করে এই জনগণকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, এবং জনগণ সেটা বুঝতে পারে। শোষণের পরিমাণ যখন খুব বাড়ে, তখন হচ্ছে জনগণ এই রাজাকে উৎখাত করে ফেলে দেন। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাজা তার সমস্ত সিলমোহর আঁকা চিঠিপত্রগুলিতে নিজেকে ঈশ্বরের কৃপায় ফ্রান্স ও নেভারের রাজা বলে উল্লেখ করতেন। অর্থাৎ এই বিভিন্ন চিঠিতে এখনও তো লেখা যে সবই তার কৃপা, মানে এরকম ব্যাপার যে তিনি এরকম সব ঈশ্বর বলতে যে আমি এই সব চিঠিপিটিতে না, তার দয়ায় হচ্ছে এরকম সব কিছু করে আমি এটা লিখে পাঠাচ্ছি, এরকম তার আদেশ অনুযায়ী, ঈশ্বরের আদেশ অনুযায়ী চিঠিতে লিখছে, আমি এইটা করছি আমার ইচ্ছে অনুযায়ী। তো এরকম ব্যাপারটা হচ্ছে তিনি করতেন। রাজার অভিষেকের মধ্যে দিয়ে ওই যে সিংহাসনে বসায় মুকুট পরে, সে রাজ্যাভিষেক যেগুলো বলে না, ওটাই ওই ব্যাপার। এই রাজার অভিষেকের মধ্যে দিয়ে ঐশ্বরিক মহিমা প্রচারিত হতো, যে অভিষেক হচ্ছে যে ভগবান তাকে, ভগবানের নির্দেশ অনুযায়ী তাকে এই মুকুট পরানো হচ্ছে, তিনি এবার ভগবানের নির্দেশ অনুযায়ী ফ্রান্স চালাবে, ভগবান ফ্রান্স চালাচ্ছে। তো এরকম একটা ব্যাপার, একটা কি বলো ধোঁয়াশা বেড়াজাল, একটা কুসংস্কার তো বলবো না, যে ভগবানের নাম নিয়ে একটা হচ্ছে বেইমানি সকলের সঙ্গে করার চেষ্টা। চতুর্থ হেনরি লুইয়ের আমলে লিওয়াজ রাজাকে একসঙ্গে প্রজাদের
আধিকারিক ও ঈশ্বরের লেফটেন্যান্ট বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের লেফটেন্যান্ট জেনারেল তোমার হচ্ছে আর্মির পদ, যে ঈশ্বরের হচ্ছে লেফটেন্যান্ট হচ্ছে রাজাকে বলা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে এরকম হচ্ছে একটা দৈব রাজতন্ত্রের ধারণা ছিল। এই ধারণা অনুযায়ী, এই ধারণা সকলের মধ্যে হচ্ছে ইঞ্জেকশনের মতো সকলের মাথার মধ্যে জনগণের মধ্যে হচ্ছে ছড়িয়ে দিয়ে জনগণকে এই ধারণা অনুযায়ী বুঝিয়ে দিয়ে যে আমি তো তোমাদেরকে শাসন করছি না, ভগবান চাইছে তাই আমি তোমাদেরকে শোষণ করছি, তাই তোমাদের থেকে ট্যাক্স নিচ্ছি। তো এরকম একটা ভুল বুঝিয়ে জনগণকে রাজা রেখেছিল। এইভাবে এই ভুল বুঝিয়ে জনগণ থেকে রাজা শোষণ করত। এবং তারপরে তো তোমরা দেখলে বিভিন্ন যুদ্ধ করতে গেল, হেরে গেল, তারপর হচ্ছে শোষণের পরিমাণ দিন প্রতিদিন বাড়িয়ে গেল এবং অত্যাচার হতে 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 মানুষ একসময় দার্শনিকদের প্রভাব হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে ভুল সব কিছু ধারণা এইগুলোকে ভাঙবে হচ্ছে দার্শনিকরা কীভাবে এই ভুল ধারণাগুলোকে ভাঙবে, কোন কোন বইয়ের মধ্যে দিয়ে, কোন কোন লেখার মধ্যে দিয়ে, এবং দার্শনিক কারা, সেইটা হচ্ছে পরের ক্লাসটায় আমি আলোচনা করছি, কারণ হচ্ছে এটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই ভুল ধারণাগুলো সকলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং দার্শনিকরা এসে কি সকল জনগণকে বুঝিয়ে দিল যে এইসব কুসংস্কার এইগুলোর মধ্যে দিয়ে তিনি কীভাবে ভুল বোঝাচ্ছেন, সেই সকল দার্শনিকরা বুঝিয়ে দিল। তো তার জন্য কি করছে, জনগণ ক্ষুব্ধ হয়ে উঠলো এবং হচ্ছে বিপ্লব শুরু করে দিল, এবং সেই বিপ্লবের মধ্যে দিয়েই রাজতন্ত্রের অবসান হলো এবং সেই বিপ্লবের নাম ফরাসি বিপ্লব, যেটা হয়েছে 1789। অনেকক্ষণ খাইনি, খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু আধটু হচ্ছে স্লিপ মিস্টেক হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য হচ্ছে। আশা করি তোমরা হোপ আন্ডারস্ট্যান্ড। টোটাল ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, ওই সাবস্ক্রাইব পরের ক্লাসের জন্য না হলে কি করে আসবে, তো সেইগুলো করে দিও, সেইগুলো সব কিছু জানো। নতুন করে আমি ওই সব আর কিছু বলা করছি না, আমি আমার ক্লাসে ওই সব আর বলা করি না। হ্যাঁ, আরেকটা জিনিস, যে কেবল ইতিহাসের ক্লাস হচ্ছে এরম ব্যাপার নয়, বিভিন্ন সাবজেক্টের ক্লাস হচ্ছে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের প্লাস হচ্ছে আদার্স ক্লাসগুলো হচ্ছে, অন্যান্য সাবজেক্টের বায়োলজি হচ্ছে, তোমরা দেখছো ফিজিক্স হচ্ছে, সব কিছু হচ্ছে। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা প্রত্যেকটা ক্লাসে যাও, গিয়ে হচ্ছে প্রত্যেকটা ক্লাস দেখো, তোমাদের মতামত সেখানে দাঁড়াও, সুবিধা অসুবিধে সব কিছু নিয়ে বলো, তোমার সকল সমস্যার সমাধান করার জন্যই আমরা এখানে রয়েছি। আর ক্লাস 9 রয়েছে, ক্লাস 8 রয়েছে, ক্লাস 10 হবে, সব ক্লাস হবে, তোমরা খালি পড়ে যাও, বাকিটা আমরা তোমাদের পাশে আছি। বিভিন্ন সমস্যা হলে সেইগুলো আমাদেরকে জানাও, আমরা তোমার সমস্যার সমাধান করব। তবে আজ এ পর্যন্তই, টাটা, চলো পড়তে থাকো, ভালো থাকো।